জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখন নানা তর্ক বিতর্ক আমরা সংসদে দেখছি। এছাড়া এটা নিয়ে নানা বিশ্লেষক নানা কথাও বলছেন। দুটো পক্ষ এখানে স্পষ্ট, একটা হচ্ছে এই হ্যাঁ এর পক্ষে অর্থাৎ সংস্কারের পক্ষে, আরেকটি হচ্ছে সংস্কারের বিপক্ষে না। এখন জুলাই সংস্কার এটা বাস্তবায়নের জন্য হ্যাঁ কিন্তু জয়যুক্ত হয়েছে। এখন এই হ্যাঁটা কিভাবে, এই যে জয়যুক্ত হয়েছে তার বাস্তবায়ন কিভাবে হবে, কি কি বিষয়ে এখানে সংস্কারের প্রয়োজন আছে, সেগুলো নিয়ে কিন্তু অনেক আলাপ করার সুযোগ আছে। আন্দালিব রহমান পার্থ তিনি বলেছেন যে হাসনাত আবদুল্লাহর কথার প্রেক্ষিতে যে আপনারা তখন কেন বিপ্লবী সরকার গঠন করলেন না, কেন এখন বলছেন যে কিছু বিষয়ে আপনারা সংস্কার করতে চান, সংবিধান আপনারা ছুঁড়ে ফেলতে চান, ৭২-এর সংবিধান, এবং আরও কিছু বিষয়ে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় সেগুলোতে সংস্কার আপনারা চাইছেন। আর বিএনপি নোট অফ ডিসেন্ট কিন্তু দিয়েছে। আর অনেকগুলো বিষয়ই বিএনপি কিন্তু অপোজ করেছে, অর্থাৎ তারা বিরোধিতা করেছে। তো যেহেতু আপনারা তখন বিপ্লবী সরকার গঠন করেন নাই, যদি করতেন তাহলে আপনারা সংবিধান ছুঁড়ে ফেলতে পারতেন, নতুন সংবিধান আপনারা রচনা করতে পারতেন, এবং আরও যে যে বিষয়গুলো আছে, যে প্রধানমন্ত্রী দুবারের বেশি একজন ব্যক্তি হতে পারবেন না, এরপর আইন আদালত সেই বিভাগটি থাকবে নিরপেক্ষ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, সেখানে আনুপাতিক হারে উচ্চ কক্ষে সদস্যরা থাকবেন, এবং একটি চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। এরকম নানা কিছু আছে। আপনারা যদি দেখেন তাহলে লিস্ট দেখলে বুঝতে পারবেন যে কি কি আছে। ম্যাক্সিমামই যেটা দেখা যায় সেটা হচ্ছে যে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলি, এগুলো রক্ষার্থে, এবং বাংলাদেশ যেন একটি ন্যায়পরায়ণ রাষ্ট্র হয়, কোনো একটি দলের কাছে যেন কুক্ষিগত না হয় বাংলাদেশের সকল সেক্টর, এই বিষয়গুলোতে গুরুত্ব দিয়েই কিন্তু এই জুলাই যে সনদ সেটা কিন্তু তৈরি করা হয়েছিল, এবং সেখানে স্বাক্ষর করেছেন রাজনৈতিক দলগুলো। আর এর প্রেক্ষিতেই সংস্কারের পক্ষে হ্যাঁ, আর সংস্কার দরকার নেই, বা পুরনো যে ব্যবস্থা আছে তার মধ্যে যদি থাকতে চান তাহলে না। আমরা জানি যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে বিপুল ভোটে। এখন দরকার এই হ্যাঁয়ের বাস্তবায়ন, আর এটা বাস্তবায়ন করতে যে গড়িমসি করছে সরকারি দল। হাসনাত আবদুল্লাহ এবং আরেকজন যে জুলাই যোদ্ধা হান্নান মাসুদ, তারা কিন্তু খুব সোচ্চার কণ্ঠে সংসদে বলেছেন যে জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয়, এই সংস্কারের যে কথাগুলো আছে সেখানে যে হ্যাঁ জয়যুক্ত হলো, সেটার যে কম্পোনেন্টগুলো সেগুলো যদি বাস্তবায়িত না হয়, তাহলে আবারও ফুঁসে উঠবে বাংলাদেশ। এর মধ্যে নুরুল হক নূর, সে বলেছে যে আমরাই, মানে আমি বা আমরাই এই জুলাই বিপ্লব প্রসব করেছি, সুতরাং আমাদেরকে জুলাই বিপ্লব এই কথা বলে আমাদেরকে জুলাই শেখাতে আসবেন না। তো আপনারা জানেন যে এই নুরুল হক নূর সে তো বিএনপির টিকেটে নির্বাচনে লড়েছেন এবং এখন প্রতিমন্ত্রী হয়েছেন। তো যারাই এই দলটি করছেন তারাই কেন যেন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলা, নতুন করে সংবিধান লেখা, এরপর রাষ্ট্রপতিকে সরানো, সেই চুপ্প এখনও আছে। যে চুপ্পকে নিয়ে এত কথা, সেই চুপ্পকে রাখতেই হচ্ছে। মানে আল্লাহ যদি তাকে মৃত্যু দেন তখনই বোধ হয় তার চলে যাওয়াটা হবে। মৃত্যুর মানে আল্লাহ কর্তৃক মৃত্যু ছাড়া তার আর চলে যাওয়া হচ্ছে না, যা দেখা যাচ্ছে। এমন আইনের প্যাঁচ এখানে লেগে গেছে
যে কোনোভাবেই কোনো আইনের মাধ্যমেই কোনো কজ দেখিয়েই চুপ্পুকে সরানো যাচ্ছে না, এবং চুপ্পুকে সরাবে না বিএনপি। চুপ্পুকে আওয়ামী লীগের তিনি কি, তার ডেডিকেশন, তার সংশ্লিষ্টতা, জুলাইয়ের সময় যখন এইভাবে নির্বিচারে তরুণ ছাত্র জনতাকে হত্যা করা হলো পাখির মতো করে, আপনারা দেখেছেন মিরপুরে বুকের মধ্যে গুলি লেগেছে, গুলি লাগার পর গল গল করে রক্ত বুক থেকে সরাসরি পিচ ঢালা পথে পড়ছিল, গল গল করে পড়ছিল। এইরকম বহু উদাহরণ। ইয়ামিনকে কিভাবে মেরে, ইয়ামিন তো তখনও বেঁচে ছিল যখন লাথি দিয়ে টেনে হিঁচুড়ে তাকে সেই সাজোয়া যান থেকে নামানো হলো, ছুঁড়ে ফেলে দেওয়া হলো পিচ ঢালা পথে, তখনও তো তার জীবন ছিল। এতটাই নৃশংসতা চালিয়েছে শেখ হাসিনা এবং তার রেজিম, তার কর্মকর্তা, তার বাহিনী, অবিশ্বাস্য। তার দলের লোকেরা অবিশ্বাস্য, সেটা ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনার পরও মানুষ যদি আমরা এইভাবে ভাবি যে সেই সময় তো হাসিনা ছাড়াও হাসিনার উপরে একজন ছিল, সেটা হচ্ছে এই রাষ্ট্রপতি চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু, তিনি তো ছিলেন। তিনি কি তার ক্ষমতার এতটুকুও ছিল না যে না, এইভাবে তো মানুষ হত্যা করা যাবে না? তিনি কোনো রোল প্লে করেননি, বরং পুতুল হয়েই থেকেছেন। এবং সে সময় একটি ক্রান্তিকাল, সেই ক্রান্তিকালেও তিনি পুতুল হয়েই বসেছিলেন। তো এই যে হত্যাকাণ্ড, রক্ত ঝরানো, মৃত্যু, আয়নাঘর, গুম থেকে শুরু করে যা কিছুই হয়েছে, এগুলোর দায় কি চুপ্পুর উপর আসে না? ওনাকে তো গ্রেফতার করা উচিত এবং ফাঁসি হওয়া উচিত। উল্টো তাকে ঠিকই সোনার খাঁচায় বন্দি পাখির মতো তাকে সোনার খাঁচাতে রেখে তাকে গুরু মেনে তার কাছে শপথ পাঠ থেকে শুরু করে সব কিছুই করা হচ্ছে। সব কিছুই কী বলবো আর, এইভাবেই চলছে এবং এটা এখন স্থায়ী হয়ে গেছে। বিএনপি কেন তাকে সরাবে না, কি সুখ তার মধ্যে নিহিত আছে? সেনাপ্রধানের কথা এসেছে বারবার, কিন্তু না, থাকবে তারা বিভিন্ন অধিদপ্তর দপ্তরে, হাসিনার চেলা চামুন্ডা, হাসিনার ভক্ত, এবং সেই জুলাইয়ে তাদের যে রোল, সেই রোল অনুযায়ী তারা খুনি, তারা এখনও সেই সমস্ত অধিদপ্তরে দপ্তরে বসে আছে। আর বিএনপি সেটা সহ্য করে যাচ্ছে এবং সেটা সহ্য করবে আরও অধিক সময় ধরে, সেটা বোঝা যাচ্ছে। এখন আন্দালিব রহমান পার্থ যখন বলেছে যে তখন কেন বিপ্লবী সরকার গঠন করলেন না, করলে তো আপনারা অনেক কিছুই করে ফেলতে পারতেন। তখন কিন্তু টেবিল চাপড়ে বিএনপির সবাই, তারেক রহমান সহ, তাকে সায় দিল যে তুমি ঠিকই বলেছো, কেন তারা তখন করলো না? তখন যদি নাও করে থাকে, তখন একটা অন্যরকম পরিস্থিতি ছিল। ওই সময়ে কি হলে কি হতো, কি হলে কোনটা হতো, এগুলো কেউ তো প্র্যাকটিস করে সেখানে যায়নি। তো যদি সেটা তখন নাও হয়ে থাকে, এই বাংলাদেশ তো আমাদের, হাসিনা মুক্ত, আওয়ামী লীগ মুক্ত, ছাত্রলীগ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ এখন আমাদের হাতে। আমাদের কেন ওই কথায় পড়ে থাকতে হবে যে বিপ্লবী সরকার তখন কেন গঠিত হলো না? গঠিত হয়নি তো কি হয়েছে? এখন করি, এখনই তো করতে পারি, এই মুহূর্তে করতে পারি। না করেছে কে? কে আটকাচ্ছে? কিসে আটকে যাচ্ছি? কে আমাকে শর্ত দিয়ে রেখেছে? কে আমাকে ভয় দেখাচ্ছে? কে আমাকে রক্তচক্ষু প্রদর্শন করছে যে আমি পারছি না? আমার দেশ, আমি যেভাবে হাসিনাকে সরিয়েছি, আমি যেভাবে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে ঝেঁটিয়ে বিদায় করেছি, আমার পক্ষেই তো সম্ভব। আর আন্দালিব রহমান পার্থ বিএনপির পক্ষ নিয়ে কথা বলছে, বা বিএনপির তিনি, সেই বিএনপি কি এই বিপ্লবের অংশীদার নয়? তো বিপ্লবের আরেক অংশীদার এনসিপি অথবা অন্যান্যরা, জামাত বা অন্যান্যরা একটা বিষয় বলছে, তারা হ্যাঁতে সাপোর্ট দিল, আর ওনারা নোট অফ ডিসেন্ট দিয়ে তারপর অনেকগুলোতেই তারা না বলে দিল যে আমরা চাইছি না এগুলো হোক বাংলাদেশে। তো আপনারা চাইছেন না একজন প্রধানমন্ত্রী হবে, সে যে পর্যন্ত না মৃত্যুবরণ করছেন তিনি প্রধানমন্ত্রী থেকেই যাবেন।
আইন বিভাগ, বিচার বিভাগ সেগুলো থাকবে এই যে দলীয় সরকার হবে সেই সরকারের অধীনে থাকবে। কেন বাবা? আইন বিচার এগুলো তো আলাদা থাকলেই ভালো, স্বতন্ত্র থাকলেই ভালো। কারণ দলের মধ্যে যে দল শাসন ক্ষমতায় থাকে সেই দল তো তার ক্ষমতার কারণে, তার পেশি শক্তির কারণে, তার সরকারে থাকার কারণে তার একটা ক্ষমতা আলাদা থাকবে, সে সেই ক্ষমতা দেখাতে পারে। সুতরাং এখানে ন্যায় বিচার ভুলুণ্ঠিত হতে পারে। তো যদি আমি ভালো মানুষ হই, বাংলাদেশের ভালো চাই, তাহলে কি আমি বলবো যে আমার সরকার ক্ষমতায় আছে, সুতরাং আমার এই পেশি শক্তির ভয়ে আইন বিচার তারা স্বাধীন মতো কাজ করতে না পারুক? এই কমন বিষয়টিকে আমরা বুঝি না। তারপর আমার দলের যিনি প্রধান, তিনিই সবসময় প্রধান থাকবে, দল প্রধান, তা কেন? যোগ্যতা, মেধা, ডেডিকেশন, নিবেদিত প্রাণ হয়ে কাজ করা, দুর্দিনে পাশে থাকা ইত্যাদির উপর নির্ভর করে দলের প্রধান কি অন্যজন হতে পারেন না? পারিবারিক যে ব্যাপারগুলো আছে সেই পরিবারতন্ত্র থেকে বের হয়ে এসে দল কি স্বাধীনভাবে চলতে পারে না? তো সেইগুলো কি খারাপ? ৭২-এর সংবিধানে অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে আরেকটি ফ্যাসিস্ট সরকারকে প্রমোট করছে, হাসিনার মতোই বা এরশাদের মতো। তাহলে আমরা সেই সংবিধানকে রাখবো কেন? আমরা সংবিধান নতুন করে লিখব, আমাদের মেধা আছে, মনন আছে, সুন্দর হস্তাক্ষর আছে, আমরা ল্যাপটপ আছে, আমরা সুন্দর করে সবাইকে নিয়ে গবেষণা করে, আমরা খসড়া তৈরি করে, তারপর সবাইকে দেখিয়ে পড়ে বারবার এটা নিয়ে গবেষণা করে, চিন্তা করে, বিশ্লেষণ করে আমরা কি নতুন সংবিধান বানাতে পারি না? কে আমাদের বাধা দিচ্ছে? কে আমাদের হাত পা বেঁধে রেখেছে? কার ভয়ে আমরা চলি বাংলাদেশে? আমার দেশ। আমি যখন হাসিনাকে তাড়িয়ে দিয়েছি বা আমরা তাড়িয়ে দিয়েছি, তখন কি মোদির ভয় পেয়েছি আমরা? তখন কি ট্রাম্পের ভয় পেয়েছি আমরা? তখন কি আমরা অন্য কারো ভয় পেয়েছি? আমাদের মনে হয়েছে দেয়ালে পিঠ ঠেকে গেছে, হাসিনার রেজিমকে সরাতে হবে এবং হাসিনার যে আয়নাঘর, গুম, খুন থেকে শুরু করে জুলাইয়ে যে তার ম্যাসাকার, তার জবাব দিতে হবে। আমরা দিয়েছি। সেইভাবেই আমরা এই যে জুলাইয়ে যে সংস্কারের ব্যাপারটি এসেছে, হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, এই হ্যাঁর জন্য আমরা কাজ করব। তার মানেই হচ্ছে যদি সংস্কার হয় তাহলে ওই যে সচিবরা, ওই যে আরও যারা যারা আছেন, দপ্তর অধিদপ্তরের প্রধান, আরও যারা আছে সরকারে, এরা দেখছে যে বিদেশে টাকা পাচার হবে না, ঘুষ নেওয়া যাবে না, অনৈতিক সম্পর্ক করা যাবে না কলিগদের সাথে, তারপর গাড়ি বাড়ি সম্পদওয়ালা হওয়া যাবে না। সুতরাং কোনোভাবেই সংস্কারের পক্ষে থাকা যাবে না। এটা কি মানুষ বোঝে না? বোঝে বলেই তো হ্যাঁ এর পক্ষে সবাই ভোট দিয়েছে। সুতরাং আন্দালিব রহমান পার্থ হ্যাঁ এর বিপক্ষে বলল, আর নিজে একজন যদি জুলাইয়ের অংশীদার হয়ে থাকে তাহলে তিনি কিভাবে নিজের জুলাইকেই নিজে অপমানিত করে যে সেই সময় কেন বিপ্লবী সরকার গঠিত হলো না? হয়নি তো, কে হয়েছে? এখন হবে। কে আমাকে বাধা দেয়? কার বুকের পাটা এত? যে দেশে আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিনের মতো ছেলেরা, ওয়াসিমের মতো ছেলেরা, আরও হাজার হাজার ছেলেরা নিজের জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, সেই দেশে ভয় কিসের? কিসের ভয়? আপনি যত ভয় পাচ্ছেন, আপনি কয়দিন বাঁচবেন? আপনি কি মরবেন না? মানুষ কি মরে না? নর্মালি মানুষ মরে না নাকি বেঁচেই থাকে? খালেদা জিয়া কি মারা যাননি? উনি বেঁচে আছেন। তো এইভাবে তো সবাই মারা যাবে। আপনার যে এই যে ইগো, এই যে আপনার অনৈতিক পথ অবলম্বন করার একটা মানসিকতা, কয়দিন? সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল, মুখ আঁকা বাঁকা করে কথা বলতো, যদিও তার কথাগুলো ঠিক ছিল, তারপরও সেও তো নেই, ফাঁসিতে ঝুলে শেষ। সেটা হাসিনাই করিয়েছে। আবার সুরঞ্জিত সেনগুপ্ত কেমন বাঁকা করে তাচ্ছিল্য করে কথা বলতো। আবার ইনু কেমন বাঁকা করে বিএনপির বিরুদ্ধে কথা বলতো, তাচ্ছিল্য করে কথা বলতো। খালেদা জিয়াকে বলতো আগুন সন্ত্রাসী। সেই ইনু কি এখন ধরা পড়েছে না? আপনারা আবার তার জামিন দিয়ে দেন, এবং জামিন আবার কার উপরে? জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছে, সেই মন্তব্যের জন্য যে কেস হয়েছে সেই কেসে জামিন। এটা একটা কথা?
বিএনপি ক্ষমতায় এখন বিএনপির যিনি লিডার, যিনি স্বপ্ন পুরুষ, সেই জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য করেছে, আর আপনারা সেই ইনুকে আপনাদের আইন আদালত তারা জামিন দিয়ে দিল। কি খেলায় যে খেলছেন আপনারা! কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন হাসিনার পরিণতির কথা। হাসিনাও ভেবেছিল 41 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। জয়নুল আবেদিন ফারুক বলেছে না যে 41 সাল পর্যন্ত তারেক রহমানই প্রধানমন্ত্রী থাকবেন। একই সুরে কথা বলছেন। তো এগুলো বলবেন না, ইতিহাস তো হয়ে যায়, চোখের সামনে দেখেন, তাও শিক্ষা নেন না। কবে আর শিক্ষা নেবেন? আপনাদের বোধোদয় ঘটুক, আল্লাহ আপনাদের সুবুদ্ধির বিষয়টিতে রহমত দান করুক, যাতে করে আপনারা সঠিক পথে থাকেন।